ধন্যবাদ সবাইকে রাজ্য সবাইকে সম্মান প্রদর্শন করার জন্য। আমার সাথে বর্তমান আমি এখন একনিষ্ঠ কর্মী নেতা আমার ডান পাশে বাম পাশে যাদেরকে দেখতেছেন প্রত্যেকের নাম নিলে আমার 5 থেকে 7 মিনিট লাগবে। আমার সামনে যারা উপস্থিত আছেন আজকে আপনাদের অক্লান্ত পরিশ্রম, এদেশে খেটে খাওয়া মানুষ, আপনারা যে সময়টা দিয়েছেন আপনাদের কাছে প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যদি এখানে না আসতেন আজকের এই প্রোগ্রাম এই সৌন্দর্যতা কোনো অবস্থাতে হতো না। আমরা চাই ওনাদের জন্য একটা হাততালি হোক। প্রথমে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা শাখার বিপ্লবী প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এবিএম রাজ্জাক রাজু, সংগ্রামী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা জিয়াউল হক জিয়া, আমার অত্যন্ত সাথে সংগ্রামী সাধারণ সম্পাদক ছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আরমান মিয়া মাস্টার সাহেব, উপস্থিত 111-এর পরে যাদেরকে আমরা সাথে নিয়ে প্রথম সারা পৃথিবীতে আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনের সাথে আমাদের অন্যতম সহসভাপতি মারিফুর রহমান, সাইদুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে, সাবেক সাধারণ সাংগঠনিক সম্পাদক নাসিমউদ্দিন সাহেব, কুবেক বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন গ্লোবাল কোঅর্ডিনেটর আমার বন্ধু জুলফিকার হায়দার মুরাদ সাহেব, বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন নেতা এবং কর্মীরা, যাদের চক্ষু এখন ঘড়ির দিকে বারবার যাচ্ছে, কেননা আমাদের সবাই আমরা ক্ষিধার্ত, আমরা খাবো, কিন্তু এই সুযোগে 7ই নভেম্বর উপলক্ষে যদি কিছু কথা না বলে যাই তাহলে আজকের অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা দয়া করে ধৈর্যচ্যুতি না ঘটিয়ে অনুষ্ঠানের আমাদের দুইটা কথা শুনবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষণেজন্মা পুরুষ। কি জন্য ক্ষণেজন্মা পুরুষ? বাংলাদেশ তখন আমরা স্কুলের সিনিয়রের ছাত্র, জিয়া ভাইরা আমাদের চেয়ে একটু সিনিয়র অনেকে এখানে আছেন। আমাদের সেই ঘটনাগুলো অত্যন্ত প্রশ্ন ছিল। স্বাধীনতা আন্দোলন, নির্বাচন, এটা কিন্তু একই সাথে হয়েছে। স্বাধিকার থেকে আমরা স্বাধীনতায় এসেছি সমস্ত বাংলার জনগণ। তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতা ছিলেন আওয়ামী লীগের প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। পল্টন ময়দানে লক্ষ লোক জমা হয়েছিল। আমরা ক্ষমতা পাই নাই, বাংলার জনগণকে ক্ষমতা দেয় নাই। সেই ক্ষমতা আদায়ের জন্য লক্ষ লোক রাজপথে নেমে এসেছিল। মানুষের একটি মাত্রই কণ্ঠ ছিল তখন, এক দফা এক দাবি, পাকিস্তানিরা কবে যাবি, সব দফার শেষ দফা বাংলাদেশের স্বাধীনতা। যখন পল্টনে লক্ষ লোক সেই স্লোগান দিচ্ছিল, আর শেখ মুজিব তখন বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আবার বলেছিলেন উনি পাকিস্তানের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য সমস্ত অপশন আমার কাছে খোলা আছে। বিবিসির সাংবাদিক মার্ক টালিকে বলেছিলেন পাকিস্তানের অখণ্ডতা যে কোনো ভাবে, 23শে মার্চ বলেছিলেন পাকিস্তানের অখণ্ডতা যে কোনো ভাবে আমরা রক্ষা করব। বন্ধুরা, সমস্ত জাতি যখন
স্বাধীনতার লড়াইয়ের জন্য প্রস্তুত। সমস্ত জাতি যখন ঐক্যবদ্ধ, সেই সময়ে কিন্তু শেখ মুজিবুর রহমান অত্যন্ত 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 চতুরতার সাথে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে পাকিস্তানে চলে গেলেন। সমস্ত জাতি তখন কিং কর্তব্য বিমূঢ়। তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ তখন হাহাকার দিচ্ছে। ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে, চট্টগ্রামের রাজপথে হাজার হাজার গুলি হয়েছে, সিলেটের রাজপথ রঞ্জিত হয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের সমস্ত রাজপথ টেকনাফ থেকে তেতুলিয়া মানুষের উপর গুলি চালানো হয়েছিল। হায়না বাহিনী আমাদের মাহবুবের ইজ্জত নষ্ট করেছিল। ঠিক তখন জাতির কিং কর্তব্য অবস্থাতে একটি কণ্ঠ ভেসে আসলো বেতারে। আমি মেজর জিয়া বলছি, I declare war against the Haina regiment of Pakistan. I am appealing all the democratic lover nation of the world to help us to create a new nation, and he is going to call Bangladesh. আমাদের নেতা জিয়াউর রহমান লো সালাম, এটা কিন্তু ইত্তেফাক, যুগবেরি সংবাদ, ওই সমস্ত লিডিং পেপার ছিল। পৃথিবীর আরেকটা ইতিহাস সৃষ্টি হলো 7 নভেম্বর। জাতীয়তাবাদী শক্তির উত্থান হলো। জাতীয়তাবাদী শক্তি বলতে আমরা যেটা বুঝি, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। 25 বছরের যে গোপন চুক্তি হয়েছিল, সেই চুক্তি আমাদের নেতা জিয়াউর রহমান তখন ভেঙে দিয়েছিলেন। জনগণের ক্ষমতা জনগণের কাছে উনি ফিরিয়ে দিয়েছিলেন। এই 7 নভেম্বরের মাধ্যমে উনি জনগণকে বলেছিলেন, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণই ক্ষমতার উৎস, এবং এই জনগণের কাছে উনি ক্ষমতা দিয়েছেন। বন্ধুরা, বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা উন্নয়নশীল মডারেট মুসলিম দেশ। আমরা মুসলমান, আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে চাই। আমরা ভারতীয়দের বিরুদ্ধে 47-এ আমরা না বলেছি, আমরা বলেছি আমরা মুসলমান হিসাবে, বাংলাদেশী হিসাবে পৃথিবীতে আমরা থাকব। এর জন্য আমাদের 30 লক্ষ শহীদ বাংলাদেশের জন্য শহীদ হয়েছে। প্রয়োজন হলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এই জনগণ বসে থাকবে না। দাসত্ব মানে নাই এই অঞ্চলের লোক, মুঘলদেরকে আমরা মানি নাই। আপনারা জানেন, মুঘলদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমাদের পূর্বপুরুষরা। ব্রহ্মবাদের বিরুদ্ধে, হিন্দুত্বের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে 900 বছর আগে। সুতরাং এই সরকার বোকার রাজ্যে বসবাস করে, এই সরকার বুঝতে পারতেছে না বাংলাদেশের জনগণকে। এই সরকারকে বুঝে নেওয়া উচিত, এই অঞ্চলের জনগণের মাঝে এই অঞ্চলের জনগণের মাঝে বিপ্লবীদের রক্ত আছে, স্বাধীনতা ভূদের রক্ত আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই অঞ্চলের জনগণ বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, অস্ত্র হাতে নিয়েছিলাম, পাকিস্তানকে আমরা ভেঙে বাংলাদেশ করেছি। এবং আজকে যদি আমাদেরকে কেউ মনে করে দাসত্বের শৃঙ্খলে রাখবে, তাহলে এটা ভোকার স্বর্গে বসবাস করতেছে। বন্ধুরা, আজকে আমরা প্রবাসে আছি। আজকে জানেন, সারা পৃথিবী আজকে একটা দেশ। আজকে প্রবাসীদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমার বক্তারা ইতিমধ্যে বলে দিয়েছেন যে বাংলাদেশে করার কিছু নাই। বাংলাদেশে এখন কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু বাংলাদেশে কথা না বলতে পারলে আমরা এখানে কথা বলতে পারি। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। পৃথিবীর অনেক বিপ্লবীরা বাইরে ছিলেন। আপনারা জানেন, আয়াতুল্লাহ খোমেনি ইরানে ছিলেন। ইরান থেকে উনি বিপ্লব পরিচালনা করেছিলেন। চায়নার মহান নেতা মাও সেতুং অনেকদিন ফ্রান্সে ছিলেন। ফ্রান্স থেকে উনি বিপ্লব পরিচালনা করেছিলেন। আমাদের নেতা প্রয়োজন হলে তারেক রহমান ইংল্যান্ড থেকে ওই সংগ্রাম পরিচালনা করবেন। আজকে এই সরকার বেগম জিয়াকে ভয় পায়, তারেক জিয়াউর রহমানের ছবিকে ভয় পায়, জিয়াউর রহমানের মাজারকে ভয় পায়, জিয়া পরিবারকে ভয় পায়। তার কারণ কি?
জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের পথে, জিয়া পরিবার গণতন্ত্রের পথে, জিয়া পরিবার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করার পথে। জিয়া পরিবার যতদিন থাকবে বাংলাদেশ তার যে ছিল বাংলাদেশের স্বাধীনতা প্রবক্তা, যে ছিল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেই নেতাকে আমরা সমুচ্চিত রাখার জন্য, তার অবস্থানকে দৃঢ় রাখার জন্য আমরা দেশ এবং দেশের বাইরে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে, কোনো হিংসা নয়, কোনো বিভেদ নয়, কোনো নিন্দিত অবস্থা নয়, কাঁধে কাঁধ মিলে এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে একত্রবদ্ধ করে আবার পুনরায় দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ক্ষমতায় দেখতে চাই। এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আসুন আমরা সবাই সুসংগঠিতভাবে কানাডা বিএনপির পক্ষে কাজ করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার আমাদের মাঝে বক্তব্য দিবেন বাংলাদেশের জাতীয়তাবাদী কানাডা শাখার যে কান্ডারি বলা যায়, যে নেতা আমাদেরকে সুসংগঠিত করে রেখেছে দীর্ঘদিন ধরে এবং কানাডার মাটিতে বিএনপিকে করেছে শক্তিশালী, যে সাবেক ছাত্র নেতা, যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের ছাত্র সংগঠন থেকে শুরু করে জাতীয়তাবাদী দলের এবং তৃণমূল থেকে খালেদা জিয়া পর্যন্ত যাকে নামে চিনে, সেই মহান নেতা, সেই আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব ফয়সাল আহমেদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী এবং আমি আজকের জাতীয় সংহতি বিপ্লব দিবস সম্পর্কে আমাদের যারা বর্তমান প্রজন্ম আছে, আমরা যারা কিছু এটা সম্পর্কে জানেন, সেই ব্যাপারে কিছু ধানকে শক্তিশালী করেছেন আমার সদ্য বড় ভাই দেওয়ান আব্দুর রাজ্জাক রাজু এবং উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কানাডা শাখার সংগ্রামী সহ-সভাপতি, যিনি রাজনৈতিকভাবে অত্যন্ত জ্ঞান রাখেন, একনিষ্ঠভাবে দলের জন্য কাজ করেন, আমার সেই সদ্য নেতা যারা মারিফুর রহমান মারিফ এবং কানাডা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া মাস্টার এবং কানাডা বিএনপির সহ-সভাপতি আমার সদ্য বড় ভাই জনাব আলহাজ সাইদুর রহমান এবং কুইবেক বিএনপির সম্মানিত সাবেক সভাপতি শাহজাহান শামীম হাওলাদার এবং কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নাসিম সাহেব এবং উপস্থিত আমার সদ্য আর এক মুরব্বী প্রকৌশলী জনাব জুলফিকার হায়দার খন্দকার মুরাদ সাহেব, কানাডা বিএনপির উপদেষ্টা। আজকে আমাদের কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক মহিব সাহেব উপস্থিত আছেন, আমার প্রবীণ নেতা, যিনি বয়সের কারণে অনেক সময় বাইরে হইতে পারেন না, তিনি লেখাজোকা করেন, সেই বাংলাদেশি নাগরিক কমিটির সম্মানিত সভাপতি জনাব আকাব মোহাম্মদ চৌধুরী। আজকের এই সভায় উপস্থিত আমার স্নেহের ছোট ভাই, যিনি আন্দোলন সংগ্রামে অতীত ছাত্র নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমাদের হেলাল উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম বীর চট্টলা সংগ্রামী নেতা, আজকে কানাডা বিএনপির নেতা যারা জিন্না সাহেব উপস্থিত আছেন এবং আমার ছোট ভাই কিরণ, যিনি ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, আজকে এখানে উপস্থিত আছেন। আজকে আমার ভাই মমিন এখানে উপস্থিত আছেন। আজকে আমার আরেক সদ্য বড় ভাই যিনি স্বপন সাহেব এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আজকে যিনি মিটিং পরিচালনা করছেন, তিনি সাবেক ছাত্র দলের তুখর নেতা ছিলেন। আজকে কানাডা বিএনপির জন্য তিনি যে কাজ করেছেন, সেই কাজের জন্য আমি ওনাকে অভিনন্দন জানাই। উনি মন্ট্রিয়াল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, আমাদের কামরুল
কামরুল হাসান রনি, কামরুল ইসলাম রনি। এই ছাড়া আমার সামনে আমার আরো মুরব্বী সংগ্রামী নেতা, যাকে আমি অত্যন্ত সম্মান করি, যিনি আমাদের মাঝে এই বাংলাদেশের আমরা যারা মুসলমান ও আমার বন্ধু সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী সহ মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার প্রিয় ভাই ও বোনেরা ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 7ই নভেম্বর 1975 সনে যদি সিপাহী জনতা সমগ্র বাংলাদেশিরা মিলেমিশে জিয়া রহমানকে বাইর করে না আনতেন, তাহলে আজ স্বাধীনতা কোথায় থাকতো? যে স্বাধীনতার ঘোষণা নিজের স্বাধীনতা ঘোষণা দিয়ে 9 মাস সংগ্রাম করে স্বাধীনতা ঘোষণা বাংলাদেশ সৃষ্টি করেছেন, আর তার মানে বীর প্রতীক এবং তার মাজার নিয়ে ছিনিমিনি খেলা চলছে। বর্তমান স্বৈরাচারী অবৈধ সরকার, আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতাকে শুধু ভয় পায়, সে আমাদের ভবিষ্যতের সব রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। বন্ধুগণ, আপনারা জানেন তারেক রহমানের কেন দেশে আসতে দেওয়া হচ্ছে না? আওয়ামী লীগের আতঙ্ক। আওয়ামী লীগ ভয় পায় তারেক রহমান আসলে বাংলাদেশের ক্ষমতা থেকে শেখ হাসিনাকে দূরে সরে যেতে হবে। সেই দিন আর বেশি দূরে নয়। আমি মনে করি বাংলাদেশের 16 কোটি 17 কোটি জনগণ আজকে সোচ্চার, আজকে দিন দিন তারা অগ্রসর হচ্ছে সংগ্রামের পথে। বন্ধুগণ, আজকে আমার সবচেয়ে ভালো লাগেছে, দীর্ঘ মনে হয় কয়েক বছর পরে আমরা সব নেতা কর্মী, আমি একজন জিয়ার সৈনিক হিসাবে সবাইকে একত্রিত দেখতে পেরে আমি খুব আনন্দিত ও গর্বিত। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই। বন্ধুগণ, আমি আর বিশেষ কিছু বক্তব্য বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। মানে এমনি শীতের দিন, আগামীকাল সবার কাজকর্ম ব্যাংক স্কুল আছে। আমি আমার বন্ধু সভাপতি জনাব ফয়সাল আহমেদকে সম্পন্ন বক্তব্যের মাধ্যমে কানাডা শাখার অদূর ভবিষ্যৎ সম্বন্ধে সব কিছু আলোচনা করবেন বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের প্রতীক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হক। রাজপথের সাথী প্রধান অতিথি ফয়সাল আহমেদ চৌধুরী, যার ওনার সাথে আমার কানাডা সহ বাংলাদেশের সম্মেলনের সহ আজকে 66 এমপি সহ বহু জায়গায় ওনার সঙ্গে আমার আন্দোলন করার সৌভাগ্য হয়েছেন। আমি আবারও বলছি, ওনাকে আমার সবাই বলতে খারাপ লাগছে, তবু আমার বাধ্য হচ্ছে বলতে। উপস্থিত কানাডা বিএনপির অন্যতম নেতা, তৃণমূল নেতা, যিনি আমার নেতা, সেই জিয়াউল হক জিয়া, যিনি এখনো ভোরে সকালে রাত্রে আমাদেরকে অনুপ্রাণিত করে। আর এক বন্ধু ভাই, বড় ভাই ABM রাজ্জাক রাজু সহ মঞ্চে উপস্থিত আছেন অনেক নেতা। নাম বলতে গেলে আমার এখনো 15-20 মিনিট লাগবে। যাই হোক, আমি দু একটা কথা বলবো শুধু। আজকে আমরা এই বিপ্লব সংহতি দিবস করতে যাচ্ছে। আপনারা কি জানেন বাংলাদেশে গণতন্ত্রের নামে যে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ আজকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সমাজ বিএনপি রাজনৈতিক দল তাদেরকে অনুমতি দেয় নেই। তাদেরকে আজকে 2-3 জায়গায় তারা চেয়েছে, তাদের এখন পর্যন্ত অনুমতি দেয়নি এই দিনটি পালন করার জন্য। আপনারা জানেন, ওনারা বলছেন যে এই দিনে আপনারা জানেন বিভিন্ন নামে বিভিন্ন আমরা বলি সংহতি দিবস। আজকে যারা জাসদ ইনু আওয়ামী লীগের যারা আজকের ভাই, ওনাদের এত প্রিয় সেই ইনুরা বলেন এক, আবার আর এক আওয়ামী লীগ বলেন সৈনিক হত্যা দিবস। আপনারা জানেন ওই দিন কি হয়েছিল। আপনারা আমি মনে করি ফয়সাল ভাই ক্লিয়ার করবেন, 3রা থেকে 6 নভেম্বর এই দিনগুলো ছিল ব্ল্যাক আউটের মতো, মিউজিক্যাল চেয়ারের মতো। কখনো কে চেয়ার পাচ্ছে আপনারা জানেন যে কেউ জানে না।
আমাদের নেতা ও প্রিয় নেতা জিয়াউর রহমানকে, উনি ছিলেন সৈন্যদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। খালি এই কথাটাই বলতে চাই, ওনাকে ওই দিন সিপাহী জনতা মুক্তি করে ক্ষমতায় এনেছিলেন বলেই আজকে বিএনপির জন্ম হয়েছিল, বিএনপি নামে আজকের এই জনপ্রিয় দল হয়েছিল। আমি দু একটা কথা আরো বলতে চাই যে কানাডা বিএনপি ফয়সাল সাহেব উনি স্বেচ্ছায় উনি পদত্যাগ করেছেন গণতন্ত্রের রক্ষার জন্য। আজকে আমিও ওনাকে বলতে চাই, আমরা আজও কোনো চিঠি পাই নাই। ফয়সাল ভাইকে আমরা জিজ্ঞাসা করি আমাদের অবস্থান কি, একমাত্র ম্যাডাম ছাড়া আজকে তো এই দল কেউ বিলুপ্ত করতে পারে না। আর আজকে যদি করে থাকে, আপনি তো 90 ডেজ আপনার ক্ষমতায় থাকার কথা, আজকে কেন সম্মেলনের কথা হয় নাই? কবে কানাডা বিএনপি আজকে কেউ জানে না। আজকে আমাদের কেউ কোনো নেতা নাই, কেউ নাই। উনি একজন বলে গেলেন লন্ডন থেকে এসেছিলেন, ভালো কথা, উনি কিন্তু সম্মেলনের ডেটও করেন নাই। আজকে যারা আমি মনে করি আপনি যদি আজকে আমাদেরকে, আমি 1 সপ্তাহ সময় দেব, যদি কানাডা বিএনপির যদি আজকের এই সুরাহা না হয়, আমি সভাপতি সহ এখানে সাইদ ভাই আছেন, আমার মাস্টার আছেন, সবাই যারা আজকে যারা আমরা বৈধ কমিটি, আমরা অবৈধ কমিটি না, আমরা দায়িত্ব নিয়ে আমরা কাজ চালাতে বাধ্য হব। আর অতএব ফয়সাল ভাই এই বিষয়ে আমাদেরকে ক্লিয়ার করবেন। আজকে কানাডা বিএনপিতে অনেকেই আমরা নেতা হয়েছি, কিন্তু দুর্দিনে কাউকে পাই নাই। দুর্দিনে যারা কাজ করেছেন আজকে তারা সাবেক হতে যাচ্ছে। আজকে আপনি 2 মাস বা 1 মাস বিএনপির নামে আপনারা যে কার্যকলাপ এখানে করছেন, আর আজকে বলছেন কানাডা বিএনপি আমরা লিডার, আমরা কিন্তু আজকে 15 বছর ধরে, যারা 20 বছর ধরে যাদের জীবন দিয়েছে কানাডার জন্য, যারা হাত কোটে, ওই সময় ছিল আইয়ুব খানের সামরিক শাসন। এই সামরিক শাসনের বিরুদ্ধে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে 7.5 কোটি মানুষ পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। তারা কেউ চিন্তা করে নাই মরবে কি বাঁচবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাক দিয়েছিল, ওই ডাকেই তারা বাংলার 7.5 কোটি মানুষ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। তারা পড়ার পরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা যখন বাংলাদেশের মানুষ যে কোনো সময় আক্রান্ত হয়েছে, তখনই জিয়াউর রহমান এই জনগণের সামনে আইয়া সম্মুখে দাঁড়াইছে। এরপরে 1975 সালের 7 নভেম্বর ওই দিন আবার এই জনতা এবং সিপাহী জনগণে এই জিয়াউর রহমানকে আবার সামনে নিয়ে আসছে এবং উনির উপরে দায়িত্ব দিয়ে দিছে। বাংলাদেশের সমস্ত সব কিছু উনি কন্ট্রোলে নিয়ে আসছে। আজকে আমাদের এই জিনিসটাই ভাবতে হবে, জিয়াউর রহমানের এই দল বাংলাদেশের জনগণের জন্যই একটা উপযুক্ত রাজনৈতিক দল। এই যে বাকশাল বলেন আর সামরিক শাসন বলেন আর এই নৈব্য এই বাকশালী অঘোষিত যে বাকশাল বাংলাদেশে এখন প্রচলিত শাসন চলতেছে, এইটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। আজকে আমাদের শপথ নিতে হবে 16-17 কোটি মানুষ বাংলাদেশের এক হাসিনার বিরুদ্ধে আমরা যদি দাঁড়াই, তাহলে হাসিনা আজকে 1 মাসও টিকতে পারবে না। আমাদের এই আমার পরম বন্ধু জাসার সভাপতি ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসাবে, কারণ এই বাংলাদেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে রাসাস কর্তৃক যারা গানের শিল্পী ছিলেন, তারা যদি সেই দিন সেই বাংলাদেশের গান যারা গেয়েছিল স্বাধীন বাংলার ব্যাপারে, সেই গানের মাধ্যমে আমরা যখন অস্ত্র নিয়ে পাহাড়ে গর্বে জঙ্গলে ছিলাম, সেই রেল যখন আমরা শুনেছিলাম, তখন আমাদের শরীরের রক্ত শিবড়িয়ে উঠেছিল। সেই জন্য সেই দাসকে আমি জানাই সর্বপ্রথম আজকে আন্তরিক অভিনন্দন। বন্ধুগণ, আরো অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন 111 যখন এই কানাডা হতে সেই সংগ্রাম, বিশ্ব সংগ্রাম আরম্ভ করি, দীর্ঘদিনের পরে যারা আমাদের সাথে সেই ফয়সাল সত্যি আমার সভাপতির নেতৃত্বে আজকে মঞ্চে যারা উপবিষ্ট, তাদের সহযোগিতা, তাদের নেতৃত্বে সেই বিশ্ব কাঁপিয়েছিল
সেই ওয়ারিবের দেশ সংগ্রাম, সেই বাংলাদেশে আমার নেত্রী তারেক রহমানের মুক্তির জন্য বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। তাই আজকে আমি আনন্দিত, গর্বিত সেই সমস্ত নেত্রী, সেই সমস্ত নেতাদের সাথে আজকে উপস্থিত হয়ে আমি সর্বপ্রথম তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেকের শরীরে রক্তের মাঝে সেই জিয়াউর রহমানের কার্যকলাপের রক্ত শিউরিয়া ওঠে। তাই আজকে আপনারা এখানে এত পরিশ্রমের পর, এত কষ্টের পর এখানে উপস্থিত হয়েছেন। তাই আজকে আমার ফয়সাল ছত্রী ভাইকে বলবো, উপস্থিত নেতৃবৃন্দ যারা আছে, আজকে বাংলাদেশের যে অবস্থা, একটি লোক দুইটি লোক একত্রে কথা বলতে পারতেছে না। তাই বাংলাদেশে আন্দোলন করে কিছু ভাবা যাবে না। তাই আজকে আমাদের এখন থেকে শপথ নিতে হবে, বাংলাদেশ বিশ্বের সমস্ত অ্যাম্বাসেডর যারা এখানে আছে প্রত্যেকের কাছে আমরা সেই প্রতিনিধি দল গিয়ে বিশ্ব সেমিনারের একটা আয়োজন করতে হবে। যেই সেমিনারের মাধ্যমে সমস্ত অ্যাম্বাসেডরকে দাওয়াত দিয়ে তাদের মাধ্যমে আমরা সেই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষের কোনো উপায় নাই। তাই আমাদের এই পথ বেছে নিয়ে আজকে শপথ করতে হবে, এইভাবে আমরা অগ্রসর হতে হবে। সমস্ত দেশের নেতৃবৃন্দকে আমরা ইনভাইট করতে হবে। বন্ধুগণ, আমি দীর্ঘায়িত করতে চাই না। আর এখানে বাংলাদেশে কানাডা বিএনপির যে নেতৃবৃন্দ আছেন, আজকে আমাদের ফয়সাল চৌধুরীর সেই সারমের মাধ্যমে তিনি স্ব ইচ্ছায় সেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু আজকে আমরা কানাডা যদি নজর কমিটি হতে হয়, তাই যারা থেকে নেতা আমরা যারা আছি, আমাদেরকে ছাড়া কারো কোনো শক্তি নাই এখানে কমিটি করা। আমাদের উপস্থিত কমিটি হবে। শুরুতেই আপনাদের সবাইকে 7 নভেম্বরের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর সাথে একটি কথা আমি বলছি যে আজকে এখানে এসে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। অনেক দিন পরে কানাডাতে বিএনপির কোনো সভাতে, আমার খুব কম সভাতে যাওয়ার সুযোগ হয়েছে আমার ব্যক্তিগত অসুবিধার কারণে। বাট আমি যেটা দেখেছি এখানে বিগত 2-3 বছর 5 জন 7 জন 10 জনের সভা, এবং এত নেতা, সবাই বড় বড় নেতা, অবশ্যই সবাই বড় বড় নেতা, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একসাথে পাওয়া যাচ্ছিল না। আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে দেখছি যে এই মঞ্চেই বেশ বড় বড় কিছু নেতা একসাথে বসেছেন। আরেকটি জিনিস, গতকালই আমি এক জায়গায় বসেছিলাম, সেখানে আওয়ামীপন্থী কিছু মানুষ আমাকে একটি কথা বললো, তাদের সাথে ঘটনাচক্রে সেখানে আমার দেখা হয়। তা বললো যে আমরা বুঝতেই পারি নাই যে বাংলাদেশের, তাদের ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী যখন এখানে আসলেন, বিএনপির লোকজন যে একতাবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, এটা তাদের স্বপ্নেও ছিল না। কিন্তু সেটা কিন্তু কানাডা বিএনপির নেতৃবৃন্দ, কর্মীরা দেখিয়েছেন। এইটি আমরা যে পারি, আপনারা যে পারেন, সেটা কিন্তু আপনারা প্রমাণ করেছেন। পদ আসলে সারা দুনিয়াতে আপনি যেখানেই কমিটি করবেন, পদের জন্য যারা মানে আকাঙ্ক্ষা যাদের থাকে, তাদের তুলনায় পদের সংখ্যা সব জায়গাতেই কম থাকে। কাউকে না কাউকে কোথাও না কোথাও স্যাক্রিফাইস করতেই হয়, এবং আপনারা দেখবেন পত্রিকাতে লেখে পদবঞ্চিত। উপস্থিত হয়েছে আপনাদেরকে, আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য, আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। আমরা দুইটি কথা আমি বলতে চাই। জিয়াউর রহমান সাহেবকে বন্দী করা হয়েছিল 7ই নভেম্বর। বাংলাদেশের জনগণ এবং মিলিটারি একাত্মতা ঘোষণা করে তাকে বন্দিত্ব থেকে বের করে নিয়ে এসে বিপ্লব ঘটানো হয়েছিল 7ই নভেম্বরে। আজকে বাংলাদেশ, তখন যার হাতে বাংলাদেশ বন্দী ছিল, জনাব শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন। আজকে তারা বলতেছে বাংলাদেশে গণতন্ত্র। আমার ভাই বলে গেছেন যে হাসিনা বা আওয়ামী লীগ গণতন্ত্র চলতেছে।
আজকেও বাংলাদেশ বাকশালীদের হাতে বন্দী। আমরা কি এইভাবে বন্দী, বাংলাদেশের জনগণকে এইভাবে বন্দী রাখতে চাই, না এখান থেকে মুক্ত করতে চাই? মুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা আওয়াজ দিতে হবে, মুক্ত চান না বন্দী চান? যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে আমাদের ওই 7ই নভেম্বরে যেভাবে বিপ্লব ঘটানো হয়েছিল, বাংলাদেশের জনগণ ঘটিয়েছিল, আজকের পৃথিবীতে শুধু বাংলাদেশের ভিতরে যদি চিন্তা করি আমরা হবে না, আজকে পুরো ওয়ার্ল্ডে একই সাথে বিপ্লব ঘটছে। যত ধরনের দুর্নীতিবাজ, কালপিট, প্রত্যেকটি দেশে তারা যারা হত্যাকারী, তারা গণতন্ত্র হত্যাকারী, মানবতা বিরোধী, প্রত্যেক জায়গাতে ক্ষমতাবান হয়ে বসে আছে। তা আমরা মনে করতেছি, আমরা আমাদের যতটুকু অ্যানালাইসিস, যে আর একটি দেশেই শুধু আন্দোলন হবে না, একটি দেশেই শুধু বিপ্লব হবে না, গণতন্ত্রের বিপ্লব হবে। আদর্শে বিশ্বাসী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা বাংলার মাটিতে আবার বাকশাল কায়েম করতে দিব না। শহীদ জিয়াউর রহমান 1975 সালে এই বিপ্লব ঘটিয়েছিলেন। প্রয়োজন হলে আবার আমরা বিপ্লব ঘটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। আপনারা সবাই আমাদের সাথে একত্রতা পোষণ করবেন এবং এই ডায়াসে যারা আছেন 111-এ তারেক জিয়া এবং বেগম জিয়ার বিরুদ্ধে যে কারাবন্দির নির্দেশ এবং কারাবন্দি করা হয়েছিল, এই কানাডা থেকে সর্বপ্রথম 111-এর পর সারা বিশ্বে আন্দোলনের সূচনা হয়। এখানে উপস্থিত আছেন বর্ষিয়ান নেতৃবৃন্দ। আমি আশা করব সারা বিশ্বকে আবার নিদর্শন স্বরূপ আপনারা আন্দোলনের ডাক দেন। আমরা সবাই আপনাদের পেছনে আছি এবং আন্দোলনের দুর্বার আন্দোলন গড়ে তুলুন এবং সারা বিশ্বকে জানিয়ে দিন বাংলাদেশের জনগণের বাক শক্তি অর্জন করতে পারলেও খুনি হাসিনা সারা বিশ্বে থাকা জাতীয়তাবাদী শক্তিকে হরণ করতে পারবে না এবং অতি সত্বর আমরা এই খুনি হাসিনা সরকারের পতন ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে বিপ্লবী সংগ্রামী। বাংলাদেশে এই বিএনপি সরকার কয়েকবার রাষ্ট্রপ্রধান ছিলেন আমাদের নেত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়া। আপনারা জানেন আজকে ঢাকা সহ প্রত্যেকটা জেলায় যেভাবে দলের কর্মকাণ্ড চলার কথা ছিল এইভাবে চলতেছে না। আজকে আমাদের সৌভাগ্য, আমরা সবাই কানাডা বিএনপি হোক আর যেটাই হোক, আজকে আমরা সবাই এখানে 100 জনের উপরে আমরা উপস্থিত হয়ে একটা প্রোগ্রাম করতেছি। দুঃখের বিষয়, একটা মাস উপস্থিত ছিলাম, মৌলভীবাজার শহরে ছিলাম, একটা প্রোগ্রামও দেখতে পেলাম না। বিএনপি একটা প্রোগ্রাম করতে পারতেছে না। আমাদের অনেক বন্ধুরা আমরা 10-15-20 জন বসে গল্প করতাম। আমি যখন গেলাম, গিয়ে উপজেলা চেয়ারম্যান জনাব মিজানুর রহমানের সাথে দেখা করলাম। উনি আমাকে 10-15 জন লোক নিয়ে আসলেন, বললেন বিএনপির কোনো প্রোগ্রাম করা যাবে না, নগিন এখানে করলেই তোমাকে পুলিশ বাহিনী নিয়ে আসবে, তোমাকে ঘেরাও করবে। তো আমরা একটা এই হোটেলে বসে গল্প করতেছিলাম, এইভাবেই আমাদের কর্মকাণ্ড চলতেছে। তা আমি মনে করি আজকের এই বর্ষার নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আপনারা আজকে আপনাদের বক্তৃতার মাধ্যমে সবাইকে বলবেন যে কিভাবে সংগ্রাম করা যায়, সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমি আজকের আমাকে এই বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জাসাস কর্তৃপক্ষ আমাদের চলবে না, আমাদের একটা সুন্দরভাবে পরিষ্কার সুন্দরভাবে করতে হবে। এখানে দুই ধরনের বিএনপি করে। এক ধরনের বিএনপি করে সেলফিশ, তার ব্যক্তিগত স্বার্থের জন্য, সেটা বিএনপি স্বার্থের জন্য না। আমরা যারা আমরা বিএনপি করতে চাই, আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ চাই না। আমরা চাই আমরা সবাই মিলে বিএনপি বাংলা জাতীয়তাবাদী দল যেটা আছে সেটার জন্য আমরা কাজ করব। আমরা আমার ব্যক্তিগত কি প্রফিট হবো সেটা আমরা কোনো সময় তাকাই না, আমরা কোনো দেখব না। এখানে যারা আছেন সবাই শ্রদ্ধীয় অনেক আছে। আমি সবাইকে সাধুবাদ জানাই যে আপনারা সবাই একসাথে মিলছেন। এই জন্য আমার খুব ভালো লাগছে যে আমরা এক সময় এরকম ছিলাম। আমি আইসি যখন আসছি তখন রাজুবের মানে তখন সভাপতি শেষ, তখন ইকবাল ভাই শুরু হলো। আমি ইকবাল ভাইয়ের সাথে জড়িত ছিলাম। তাই আমি সেদিন একজনকে বললাম, সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, আমি তাহলে বললাম যে ইকবাল ভাইয়ের সঙ্গে আপনারা আমাদের কমিটিতে ছিলেন, কিন্তু কোনোদিন তো আপনি মিটিংয়ে দেয়নি, কোনোদিন তো মিটিংয়ে একদিনও দেয়নি আপনাদের। নামটা ছিল এখানে কোনো একটা পদে ছিলেন, আজকে আপনার প্রেসিডেন্ট পদে দাঁড়ান, আপনি প্রেসিডেন্ট হতে চান। যারা এত কাজ করে তারা কি করবে? সে আমার সাথে কোনো কথাই বললো না, সে মুখটা কালা করে চলে গেল। তাদেরকে
তাদেরকে বলতে হবে, তাদেরকে জানতে হবে যে বিএনপির জন্য এতদিন কে কি করছে। এই নিয়ে অনেক দুঃখ আছে, সেই দুঃখ অনেক যেভাবে ভালো হয়, যেভাবে সুন্দর হয় সেভাবে করতে হবে। সেটা আমরা জানি আমরা যারা বিএনপি করি বিএনপির মতো বিএনপি করতে হবে, কোনো স্বার্থের জন্য বিএনপি জানি আমরা রাখবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দলের সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকের এই বিকেল আপনারা অনেক ধৈর্য সহকারে এই ঠান্ডার মধ্যে আমাদের সাথে যোগদান করেছেন। মেরে ফেলছে, আবার বলে যে না আমরা কিছু জানি, কেউ জানে না কিছু। এগুলোতে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাল্লাহ। এইভাবে আমরা করব। আপনারা সবাই দোয়া রাখবেন এবং সবাই ভালো থাকবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। যে নেতা বাংলার মুক্তিযুদ্ধের বলিষ্ঠভাবে এবং শারীরিকভাবে মুক্তিযুদ্ধ করেছে এবং স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখি এবং আল্লাহ তাআলার প্রতি ওনাকে যেন বেশ নসিব করে এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছে, সেই ইতিহাস আপনারা জানেন। ভিডিও ফুটেজ দেখলে আপনারা বিশ্বাস করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকু বলবো, 7 নম্বর স্বাধীনতার সর্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার দিন, যদি সেই দিন জিয়াউর রহমান ময়দানে না আসতেন, ক্ষমতায় না বসতেন, হয়তো আমাদেরকে আজকে ভারতের রঙ্গ রাজ্য হিসেবে আমরা প্রমাণিত হতাম, শাসিত হতাম। খোদা হাফেজ। আপনারা কষ্ট করে এসেছেন। আমি মনে করি আমরা ছিল যে আমরা গণতন্ত্র ফিরিয়ে চাই, আমাদের দেশের জাতীয় মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করার যে একটি সুযোগটা পায়। 7 নভেম্বরের এই জিনিসগুলাই নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথম রাজপথে নেমে এসে তিনি এই বক্তব্য রাখেন। তবে আজকে আমি বেশি দীর্ঘায়িত করবো না, এখানে অনেক বক্তারা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি সম্মানিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমরা কি বুঝতে পারছি আজকে 7 নভেম্বর যদি 7 নভেম্বর হতো, আজকে গণতন্ত্র, আজকে মানুষের মধ্যে বাক স্বাধীনতা আহ্বান জানাবো, এই বিদেশের মধ্যে যারা, প্রবাসের মধ্যে যারা আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে যারা বসবাস করতেছে, বিএনপি সবাই একত্রিতভাবে এই কারাগার থেকে আমাদের নেতৃবৃন্দের বক্তৃতার পরে কোনো বক্তৃতা এটা শোভন হয় না। এটা এই অশোভনীয় কাজটা আমি করতে চাই না। তো আমরা আসলে মূল্যবান বক্তব্য শুনবো আমাদের সিনিয়র লিডার এবং বিএনপির যিনি হাল ধরে আছেন এই কানাডার মাটিতে, ফয়সাল চৌধুরীর বক্তব্য আমরা শুনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিপ্লব সংহতি দিবসে আসার জন্য। জাস্ট আমার একটা আপিল হচ্ছে, এখানে জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাস করেন বা আমরা যারা বিশ্বাসী, তারা যদি দলকে ভালোবাসি, দলের প্রতি যদি আমাদের মমত্ববোধ থাকে, আসলে বাংলাদেশে এখন খুব ক্রান্তিকাল চলছে, বাংলাদেশে খুব অমানুষার ঘোর অন্ধকার চলছে। এই অন্ধকার থেকে দেশকে রক্ষা করতে হবে। হয়তো আমি বিলুপ্ত করা ঠিক হয় নাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি একটা সাধারণ সভা আমার করা উচিত ছিল। সাধারণ সভার আমরা সময় পাই নাই, কিন্তু সাধারণ সভা যদি আপনারা করতে চান আপনারা করতে পারেন, আমার এইটার কোনো ইয়ে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এই দায়িত্ব আমি অব্যাহতি চাইছি, আমি এই দায়িত্ব থেকে আমি সরে গেছি এবং আপনারা যদি সাধারণ সভা করতে চান আপনারা সাথে পারে না। আমি সবার কাছে আহ্বান জানাবো, আমি ওইখানেও জানিয়েছি, এখনো আহ্বান জানাচ্ছি যে আপনারা দলাদলি না করে দেশের এই দুর্দিনে, দেশের এই দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে, এই খুনি সরকারের বিরুদ্ধে আমরা একটা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি কেরালাতে। যে ঐক্য আমার আগে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমাদের রাজু ভাই, জিয়া ভাই, তারপরে ইকবাল ভাই, অনেকে আসছেন অনেকেই গেছেন। এটাই নিয়ম, এইটাই নিয়ম। আগামী দিনে আমাদের তরুণ এবং প্রবীণদেরকে নিয়ে আবার নতুন ভাবে আমাদের যাত্রা হবে। কিন্তু আজকের এই অনুষ্ঠান সবচেয়ে আমার জীবনের একটা মাইল হলো, আমি যাদেরকে নিয়ে আন্দোলন শুরু করেছিলাম, আমার সেই বন্ধু জিয়া ভাই, আমার সেই বন্ধু